আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৬ ব্যাচের মানুষজন, তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তখন অলরেডি তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ অথবা শেষ হবার পথে তুমি জেনে গেছো। প্লাস তোমার মাইন্ডসেটও হয়ে গেছে তোমার এক্সাক্ট ফলাফলটা যেটা তোমার এইচএসসির সেটা কি হতে পারে বা কোন রেঞ্জে হইতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি তোমার অ্যাডমিশনের একটা মোটামুটি প্রিপারেশন নেওয়ার প্ল্যান সাজায় ফেলছো যে তুমি আসলে কোন দিকে প্রিপারেশনটা নিবা, রাইট? তো যারা বিশেষ করে ঢাবি ইউনিট প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছো, ভার্সিটি এ ইউনিটের স্পেসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ, তাদের জন্য আজকের এই ভিডিও কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি তোমাকে এই কন্টেন্টের মধ্যে ফুল ঢাবি ভর্তি প্রস্তুতির এক্স্যাক্ট শুরু করবা কিভাবে সেটা নিয়ে প্রপার একটা টাইমলাইন বিশ্লেষণ করে তোমাকে A to Z বুঝাই ফেলতে পারবো। সো আমি তোমাকে একটু কশন দিতে পারি যে কন্টেন্টটাতে মনে হতে পারে একটু লেন্দি হচ্ছে। এটার কারণটা হচ্ছে বেসিক্যালি এখানে আমাকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে যেতে হয়। এখানে আমাকে বেশ কিছু জিনিসপাতি মাথায় রাখতে হয়। আমার কনটেন্ট ফ্লো বুঝতে হয়, আমার টাইমলাইন সম্পর্কে একটা প্রপার প্ল্যান বানাইতে হয়। আমিও পার্সোনালি তোমাকেই বলব। এবার প্ল্যান বানানোটা কোয়াইট ইজিয়ার, কারণ তোমার ভার্সিটি বা ঢাবি এর ভর্তি পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সড, রাইট? এবং সেটা তুমি ইনশাল্লাহ তোমার ডিভিশনাল শহরেই কত তারিখে বসতে চলেছো বলো তো ভাইয়া? 12ই ডিসেম্বর। এম আই রাইট? ইনশাল্লাহ তুমি যদি তোমার এইচএসসি বা যেই রেজাল্টের রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করতে পারো, তারপরে তুমি প্রিপারেশন নাও না নাও, ইনশাল্লাহ 12 ডিসেম্বরে দেখা হচ্ছে ঢাবির পরীক্ষা হলে। ওকে, কিভাবে বেসিক্যালি শুরু করতে হয়? শুরুটা কি হয়? মানে আমি কি তোমাকে শুরু করতে আজকে এটার কথা এমন বলবো যে ভাইয়া ভেক্টর দিয়ে শুরু করো ফিজিক্সের ফার্স্ট পেপারের, কেমিস্ট্রির হচ্ছে যে গুণগত রসায়ন, ম্যাথের হচ্ছে নিট ডিটারমিনেন্ট এবং মানে ম্যাট্রিক্স এটা দিয়ে শুরু করো, বায়োলজির ক্ষেত্রে কোষ ও তার গঠন এটা দিয়ে শুরু করো। বেসিক্যালি তুমি বলতে পারো হ্যাঁ, আমি সেটাও বলবো। বাট ওর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে তুমি এক্সাক্ট প্ল্যানটা বানাবা কিভাবে, কোন সময়ের মধ্যে কতটুকু শেষ করবা, কি শেষ করবা, কিভাবে শেষ করবা। এই ৩টা কোয়েশ্চেনের উত্তর যারা একবার বুঝে যায় এবং সেটাকে ট্র্যাকে রেখে যারা চলতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা ঢাবি পরীক্ষাতে ভালো করে আসবে। চান্স পাওয়া না পাওয়া এটা লিটারেলি তাকদির, রিজিক, এটার উপরে। যারা এই জিনিসটা একবার বুঝছে বা বিশ্বাস করতে পারছে তারা আশা করি আমার কথার সাথে রিলেট করতে পারবে। বুঝছো? তো চলো আমি মেইনলি হচ্ছে যে তোমাকে একটু ডিপ ইন ডিটেলসে ঢুকে বুঝাই। প্রথমে যদি আমি তোমাকে বলি ভাইয়া, প্রপার মাইন্ডসেট থাকা লাগবে কিসের জানো? যে তুমি প্রস্তুতি নিচ্ছ কিসের, প্রস্তুতি নিচ্ছ কিসের সেইটার। তুমি যদি চিন্তা করো যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, ঢাবি অটোমেটিক হবে। আমি মেডিকেল প্রিপারেশন নিব, ঢাবি অটোমেটিক হবে। তাহলে এটা সোজা সাপটা বলতে গেলে রং একটা ডিসিশন। তুমি তুলনা করবা যে ঢাবি 200 500 সবাই তো ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল। দেখো ওই 200 500 হচ্ছে ওই এক্সেপশনাল উদাহরণ যারা তোমরা পুরো যে 1,20,000 1,50,000 পরীক্ষার্থী পরীক্ষা দিবা তাদের মধ্যে এক্সেপশনাল। ওদেরকে তুমি আন্দামান দ্বীপপুঞ্জে রেখে আসলেও কাইন্ড অফ তারা চান্স পেয়ে যাবে। ওদেরকে খুব গ্লোরিফাই করতেছি এরকম না, এটা উপরওয়ালার সৃষ্টি ভাই, বৈচিত্র্যময় সৃষ্টি আছে না, তো তার মধ্যে ওদের বিষয়টা হচ্ছে ওরকম, ওরা চান্স পেয়ে যাবে। ওদেরকে মেডিকেল মানে ওরা হচ্ছে লিকুইড, ওই যে ফর্মে দিবা সেই ফর্মে তারা শেফট হয়ে যেতে পারে। বাট আমার তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যালিবারিটি একটু বুঝতে হবে আমরা কতটুকু পারি। আমি তুমি কি ওই অলৌকিক কোনো মেধাশক্তি ওটার উপর বিশ্বাসী নাকি আসলে পরিশ্রমে বিশ্বাসী? যদি আমি আমার কথা বলি, আমার ছোট ভাইদের উদ্দেশ্যে বলি, আমি বলবো আমি পরিশ্রমে বিশ্বাসী। ও একবার পড়ে পারে, আমি সেটাকে 5 বার পড়ি। ও 2 বার লিখে পারে, আমি সেটাকে 6 বার লিখি। বাট দ্য থিং ইজ আমিও পারি, আমাকেও পারতে হবে। এই একটা অদম্য জেদ আছে, বুঝছো? ওই অদম্য জেদটা অ্যাডমিশন টাইমে ধরে রাখা খুবই জরুরি। মনে হতে পারে নিছকই বেকার কথা, ফানি কথা, বাট তুমি বুঝতে পারবা এক্সাক্ট একটা দিন গেলে, এক্সাক্ট কারো ছোট্ট একটু সাফল্য দেখলে, এক্সাক্ট কোনো একটা উইকলিতে, কোনো একটা ডেইলি এক্সামে তোমার একটু ফলাফল খারাপ করে বসলে এই জিনিসটা তুমি নিজের সাথে রিলেট করতে পারবা। তখন এই কথাগুলো খুব মনে হবে যে না, আসলেও ওই অদম্য ইচ্ছাশক্তিটা ধরে রাখাটা খুব জরুরি। এখানে স্লো মানুষজনরাই জিতবে, বাট স্টেডি থাকা লাগবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো দ্য থিং ইজ দিস। ওকে, এরপরে দেখো ফিক্সড প্ল্যানিং, এটাই সব থেকে জরুরি। আমি তোমাকে তোমার টাইম লাইনটা সম্পর্কে একটু বলে বুঝাই। ধরো ভাইয়া, ধরে নাও যে এটা হচ্ছে তোমার December 12, তাহলে আমি ধরো জাস্ট সিম্পলি ধরলাম হচ্ছে 10th ডিসেম্বর, এটা হচ্ছে তোমার লাস্ট ঢাবি পরীক্ষার প্রস্তুতির দিন। বাকি 1 দিন 5 দিন পুরোটা মানে এই টাইমের পরে আমি ধরে নিলাম হচ্ছে এটা ব্ল্যাঙ্ক। এই টাইমের ভিতরে তুমি কিচ্ছু নতুন ইনশাল্লাহ কিচ্ছু ইনপুট নিতে পারবা না, যা পড়বা তাই ভুলবা, যা পড়বা সেটা অহেতুক যাবে, বেকার যাবে। আজকে কত তারিখ ভাই? আমি যখন কন্টেন্টটা বানাচ্ছি তখন এটা অলরেডি 10th আগস্ট। 10th আগস্ট, ওকে। সো মোরলেস অনেকেরই 15 তারিখের পর থেকে আর কোনো প্রকার প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকার কথা না। একটা বোর্ডের স্পেসিফিকভাবে আলাদা, সেটার আমরা ডিসকাশন এখন আর কি যাচ্ছি না। তো ধরো আমি ধরে নিলাম যে তুমি আগস্ট 25-এ, আমি একেবারে টাইম ধরে নিলাম আগস্ট 25-এ পরে ফ্রি, এরপরে আর ইনশাল্লাহ
মানে না হইলেও আমাকে ফ্রি হইতে হবে, বিষয়টা এরকম হয়ে আছে। আগস্ট 25। এবার তুমি টাইম লাইনটা বিশ্লেষণ করো। আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমার পিওর টাইম লাইন ধরে নেওয়া হচ্ছে নভেম্বর 25। নভেম্বর 25 এইটুকু হচ্ছে তোমার প্রিপারেটরির ফুল প্রুফ স্টেজ। এটা হয় তোমার, এটা হওয়া উচিত তোমার আদর্শ প্ল্যানের মেইন অংশ। এটা হচ্ছে তোমার প্রিপারেশনের স্টেজ। তুমি ভার্সিটি এ ইউনিট ওরিয়েন্টেড প্রিপারেশন এইখান থেকে নিবা, এটা হচ্ছে তোমার কথা, বুঝছো? আচ্ছা, তারপরে এই ব্ল্যাঙ্কগুলা কি বলো তো? এটা হচ্ছে বেসিক্যালি ফুল অন রিভিশন, আর কিচ্ছু করার মতন উপায় নাই। এই টাইম লাইনটুকু বিশ্লেষণ খুবই বেসিক এবং এটুকু তোমাকে করাই লাগবে, ছিটকে পড়া যাবে না এখান থেকে। এখন তাহলে আমার দরকার হচ্ছে আগামী 3 মাসের প্ল্যানটা কি হওয়া উচিত, রাইট? আগামী 3 মাসের প্ল্যান খুব সিম্পলভাবে সাজিয়ে দেওয়া যায়। 1 মাস ফার্স্ট পেপার, হ্যাঁ। সেকেন্ড মান্থ সেকেন্ড পেপার, রাইট? তাহলে থার্ড মাস কি করা? তোমার কাছে তুমি শিওর যে ফার্স্ট মাসে তুমি সম্পূর্ণ ফার্স্ট পেপার শেষ করে ফেলবা, সেকেন্ড মাসে তুমি সম্পূর্ণ সেকেন্ড পেপার শেষ করে ফেলবা? না, তাহলে থার্ড মান্থ হচ্ছে তোমার ইনকমপ্লিট অর উইক, যে জায়গাতে তুমি দুর্বল অথবা যা তোমার শেষ না। বাস ডান। আর কি দরকার এখানে প্ল্যানিং এ বলো তো? এখন তোমাকে ফিক্স করতে হবে তুমি কি দাগাবা। তুমি কি পিসি, এই দুইটা তো মাস্ট, HMB এই দুইটার ভিতরে কোনটা দাগাবা? একটা তো মাস্ট, আরেকটার বদলে কি বাংলা ইংরেজি দাগাবা নাকি PCMB দাগাবা? আমার পার্সোনাল রেকমেন্ডেশন কি বলো তো? PCMB দাগানো। এই প্রিপারেশন এমন আহামরি কঠিন না। আমিও বায়োলজির প্রিপারেশনটা লেজিট 23 দিন আগে থেকে নিয়েছিলাম, ঢাবির 23 দিন আগে থেকে বায়োলজির প্রিপারেশন নিয়েছিলাম। আমি বায়োলজিতে সেকেন্ড হাইস্ট মার্ক পাইছিলাম, টোটালে পাইছিলাম হচ্ছে 21-25-এর মধ্যে এমসিকিউ আর রিটেন মিলা। আমি তোমাকে পাস করার একটা ডিফারেন্ট নিয়মও দেখায় ফেলবো, হ্যাঁ, যে পাস করতে হয় বেসিক্যালি কিভাবে, পাস করা লাগে কিভাবে, সেটার একটা ডিফারেন্ট মানে স্ট্র্যাটেজি, ওটার একটা আলাদা ভিডিও দিব যে কেন ঢাবিতে এত পরিমাণে ফেল হয় বিশেষ করে। আসো, আশা করি বুঝছো তাহলে টাইম লাইনটা কিভাবে তোমাকে সাজাতে হবে। ডান। এরপরে চলো ভাইয়া, তোমার কন্টেন্ট ফ্লো, সব থেকে মেজর এবং ক্রুশিয়াল জিনিস যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট ফ্লো। কন্টেন্ট ফ্লো কি করতে হবে? কন্টেন্ট ফ্লোর জন্য প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার, তুমি যা পড়তেছো এটা আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা সেটা জানা। এবং সেটার জন্য তুমি দুই জিনিসের উপর ফোকাস হতে পারো, হ্যাঁ। দুই জিনিস হতে পারে ক্লাস স্লাইড, যেটা ভেরি মিনিমাল একটা জিনিস, আরেকটা হতে পারে অ্যাডমিশন বুকস। ওকে, তোমাকে ক্লাস তো করাই লাগবে, তুমি ক্লাস করবা, ক্লাস উইথ নোট, অ্যাটলিস্ট শর্ট নোট। ওকে, তারপরেই যেতে হবে তোমাকে প্র্যাকটিসে, এবং প্র্যাকটিস করার জন্য মাস্ট বি যে জিনিসটা লাগবেই সেটা কি ভাবে বলো তো? অ্যাডমিশন বুক। ক্লাস স্লাইড ইজ নট এনাফ ফর প্র্যাকটিস। অ্যাডমিশন বুক কি নিব? আমরা প্রত্যেক বছর PCMB এটার ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক একটা করে জাস্ট বের করি, যেটার ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের মধ্যে তোমার যে ওরিয়েন্টেশনে সাজানো সেটা হচ্ছে এক্স্যাক্ট একজন স্টুডেন্টের যা দরকার তা। কেমন? আমি যদি তোমাকে বুঝাই যে কেমন, প্রথমত দরকার তোমার হচ্ছে একটা চ্যাপ্টারের আন্ডারে কতগুলা টপিক আছে সেটা বুঝা। ওকে, এই টপিকটার মধ্যে কোনগুলা ইম্পর্টেন্ট এবছরের বইয়ের ভিতরে সেটাও দেওয়া আছে, মানে স্টার দেওয়া আছে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা থেকে কয়বার কোশ্চেন আসছে। তাহলে অ্যানালাইসিস একটা অলরেডি দেওয়া আছে সামনে, তোমাকে আলাদা করে বাছাই করতে হবে না, ঠিক আছে। এই টপিকের আন্ডারে যে টাইপগুলো রয়েছে সেগুলা থিওরি ছাড়া কি মনে হয় যে আমি একেবারে আসমান থেকে নেমে সবগুলো সলভ করে ফেলতে পারবো? জীবনেও না। থিওরি ফার্স্ট। আমার এমনও হইতো, আমি এসএসসিতে থাকতে এমনও করতাম, ম্যাথে পর্যন্ত আমি থিওরি পড়ে যেতাম সলভ করে যাওয়ার আগে। তো এটাই যে আদর্শ এমন না, কিছু জিনিসের থিওরির সাথে প্র্যাকটিস করা লাগে মাস্ট। বাট কেমিস্ট্রি বলো, ফিজিক্সের কিছু অংশ বলো, বায়োলজির কিছু অংশ বলো, এখানে প্র্যাকটিস লাগবে ভাইয়া, বাট থিওরি ছাড়া তোমার গতি নাই কোনো, বুঝতেছো? সো তাহলে ওখানকার বেসিক যে থিওরিটুকু দরকার সেটুকু ওখানে দেওয়া। এরপরে ওখানে ভার্সিটির সকল আপডেটেড কোয়েশ্চেন থেকে শুরু করে সকল কোয়েশ্চেন যুক্ত করা, অর্থাৎ ভার্সিটি কোয়েশ্চেন দেওয়া। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে আমার প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হচ্ছে? কোনো একটা সাবজেক্টের, কোনো একটা চ্যাপ্টারের, কোনো একটা টপিকের, কোনো একটা টাইপের অংশে আমি কিভাবে বুঝবো যে আমার প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হয়েছে? আমি একেবারে নিউমেরিক্যাল ডেটা দিয়ে বলে দিই, বলতেছি। তুমি আমাদের ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বায়োলজি হোক, হায়ার ম্যাথ হোক, মানে যেটা তোমার কাছে আছে বা যেটা তুমি নিতে চাও নিলা, অর্ডার করে ফেলতে পারো যেহেতু অ্যাভেলেবল হয়ে গেছে। তুমি ওইটা থেকে
জাস্ট যে কোনো একটা বই নিবা যে টপিকটা তুমি পড়ছো, এবং পড়ছো কোথা থেকে বলো তো, এই যে ক্লাস উইথ শর্ট নোট, এখান থেকে ক্লাস উইথ শর্ট নোট পড়ছো তুমি, তারপরে ওখানকার যে থিওরিটুকু ছিল সেটুকু তুমি পড়ছো। এরপরে তুমি টানা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চিনে যাও ভাই, 1 থেকে 10 কোশ্চিনস, 1 থেকে 10 কোশ্চিনসে যদি যাও, তোমার মিনিমাম 8টা কোশ্চিন তুমি মাস্ট দেখছো এরকম যেন হয়ই। মানে সি কয়টা বলো তো, যে তুমি অ্যাটলিস্ট জানো, নোন কয়টা বলো তো 10টার ভিতরে, মিনিমাম 8টা। অ্যান্সারটা আবার রাইট অ্যান্সার হইতে হবে, ভুলভাল না, 6টা। এটা হচ্ছে লিস্ট ভ্যালু, মিনিমাল বা যেটাকে বলা হয় হচ্ছে লিস্ট ভ্যালু। যদি এমন হয় যে 10টায় দেখছো 10টায় পারতেছো, তাহলে তো কোনো সমস্যা নাই, আরো ভালো, ভেরি গুড। বাট এটা হচ্ছে লিস্ট ভ্যালু, 1 থেকে 10 কোশ্চেনের ভিতরে যে কোনো টপিকের। এইটাই হচ্ছে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আমাকে প্রপার কন্টেন্ট পড়াইছে কিনা, আমি প্রপার কন্টেন্ট পড়তেছি কিনা। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে লিস্ট ভ্যালু, যে 1 থেকে 10 কোশ্চেনের ভিতরে প্রত্যেকটা টাইপের ভিতরেই ট্রাই করে দেখবা। আমি একটা কথা আজকে বলতেছি, তুই পুরো ভিডিও থেকে যদি তুই এই একটা জিনিস শিখতে পারিস, বিশ্বাস কর এটাতেই তোর অনেক বেশি লাভ হবে। তো এই 1 থেকে 10-এর ভিতরে যে কোশ্চেন, এর ভিতরে 8টা, মিনিমাম 8টা যে আমি হ্যাঁ দেখছি এই কোশ্চেনটা এমন, আর 6টার কারেক্ট উত্তর করতে পারতেছে, এর বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। বুঝাইতে পারতেছি? ওকে, ডান। এরপরের যে কথা, তাইলে তুমি বুঝবা যে হ্যাঁ প্রপার কন্টেন্ট তুমি পড়তেছো। যদি না হয় তাহলে তোমার প্রপার ক্লাসের মধ্যে সমস্যা আছে, তোমার অ্যাডমিশন বুকের মধ্যে সমস্যা আছে। এবারে ধরে নাও এটা যেই যেখানকার যে প্ল্যাটফর্ম যাই হোক না কেন, অফলাইন হোক অনলাইন হোক হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, লাইভ রেকর্ডেড, আমি কারো উদ্দেশ্য দিয়ে বলতেছি না, এক্স্যাক্টলি আমার ছোট ভাই ছোট বোন সামনে থাকলে যা বলতাম তাই বলতেছি। বুঝা গেছে? এটা হচ্ছে এখানকার সেই রেশিওটা, বেসিক রেশিও। ওকে, 60% কারেক্ট অ্যান্সার করতে পারলে যে কোনো একটা ইউনিভার্সিটির মধ্যেকার দেখা যায় মেরিটের জায়গা চলেই আসে। এটা স্ট্যান্ডার্ড, ডাজেন্ট মিন যে 60 হবে, আরও লোতে হয়, আরও হাই হাই লাগে, কখনো ঘটতে পারে। ঠিক আছে, এটা প্রেডিক্টেবল কোনো জিনিস না। এরপরে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই যে অ্যাডমিশন কিউবি অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা আমরা এবার ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস যে বুকগুলো, সেই বুকের ভিতরে অলরেডি দিয়ে দিছি ইচ্ছা করে, যেন স্টুডেন্টের একটা সিঙ্গেল টাইম পর্যন্ত ওয়েস্ট না যায়। এটা একটা এক্সট্রা এক্স ফ্যাক্টর এবারের ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন বইগুলোর ভিতরে দেওয়া হয়েছে, এবং এই সেম এক্স ফ্যাক্টর আমরা আমাদের ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম আছে সেটার মধ্যেও দিয়ে রাখছি। আমি যদি তোমাকে জাস্ট একটু দেখাই, তুমি দেখো আমাদের ভার্সিটি ইউনিট প্রস্তুতি, যদি তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্স চেক দাও, তাহলে ওখানে একটা ডিসকাউন্ট কুপন সহ তোমাকে ডিরেক্ট লিঙ্কে রিডাইরেক্ট করে দেওয়া হবে। আমি এখান থেকে যদি তোমাকে দেখাতে চাই, দেখো তাহলে ভার্সিটি ইউনিটের কমপ্লিট একাডেমিক যে কমপ্লিট অ্যাডমিশন যে প্রিপারেশন, সেটা এই প্রিপারেশন প্রোগ্রামের মধ্যেকার এক্স ফ্যাক্টর, যেটা আমি একটু পরেই তোমাদের বলবো, খুব জরুরি, হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ সহ আসবে, রিটেন স্পেশাল ক্লাস কমন আসবে, 10 ডেজ প্রোগ্রাম, এগুলো হচ্ছে ওখানকার এক্স ফ্যাক্টর। তোমার এখানে ক্লাস দেওয়া, সলভ, এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেওয়া, এগুলো তো আছেই, এগুলো নিয়ে কোনো কথা নাই। এক্সাম তো আছেই যেগুলো তুমি দিতে পারবা, অ্যানালাইসিস মেগা বুকের ইবুক ভার্সন তো আছেই, ওগুলোও দেওয়া। বাট তুমি এখান থেকে চাইলে এই এক্স ফ্যাক্টর জিনিসগুলো নিয়েও কাজ করতে পারো, যেটা বললামই, অ্যানালাইসিস করে দেওয়া। এরপরে ছিল হচ্ছে নেক্সট ফিচার, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া। তোমার মাথায় মিনিমাম থাকা উচিত যে দিনে যেন আমি 4টা অনলাইন এক্সাম দিতে পারি, 4টা অনলাইন এক্সাম। তুমি কয়টা দাও বলো তো? ম্যাক্স একটা, 2 দিনে একটা, 1 সপ্তাহে একটা। অনলাইন এক্সাম দিতে এত কিপটামি কেন? দাও, ঢুকো, দাও, পড়ো নাই, প্রিপারেশন নাও নাই, সো হোয়াট, দাও। মিনিমাম দিনে 4টা যেন একেবারে অনলাইন এক্সাম অ্যাটলিস্ট দিতে পারো, সব তো এমসিকিউ। অফলাইন এক্সাম দিতে পারলে আমি বলবো যে সব থেকে বেস্ট। বাট মেক শিওর যাওয়া আসা, ওখানে আড্ডা দেওয়া, এগুলাতে যেন সর্বোচ্চ পরিমাণে সময় সেভ করতে পারো, নষ্ট না হয়। নষ্ট হতে থাকলে এটা কিউমুলেটিভলি এমন পরিমাণে তোমাকে বাগড়া দিবে, প্যারাই ফেলবে, প্যারা খেয়ে যাবা। ওকে, এরপরে আসা হচ্ছে এই অংশটা, রিপিটেড রিভিশন। আমি এটা আগের ভিডিওতেও বলছিলাম, রিপিটেড রিভিশন মিনস তোমাকে মিনিমাম উইকলি একদিন রাখাই লাগবে, যা পড়ছি সব উইকে পুরোটা রিভাইজ দিব। এটা অনেকে হচ্ছে যে আগের দিনের পড়াটা কালকে রিভাইজ করে, আগের দিনেরটা কালকে, এটা একটা প্রসিজিওর। বাট আমি পার্সোনালি প্রিফার করতাম পুরো উইকে কি পড়লাম একদিন, শুক্রবার, ওই দিন খালি আমার রিভিশনের ডে, এক্সাম দেওয়ার ডে, এরকমভাবে। সো এটা যদি তুমি উইকলি করতে পারো আমার কাছে বেটার লাগে। বাট তোমার যদি মনে হয় যে না ভাই উইকলি না, আমি হচ্ছে যে ডেইলিও করতে পারতেছি, ইটস টোটালি আপ টু ইউ, এটা যার কাছে যেমন ভ্যারি করে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে কিছু এক্সট্রা জিনিস যেটা নিয়ে না বললেই না, বিশেষ করে ঢাবি ক নিয়ে যখন আমি স্পেসিফিকভাবে বলতেছি তখন, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ভাই হ্যান্ড ক্যালকুলেশন। শুরু থেকেই যখন তুমি প্র্যাকটিস করতেছো, যে ম্যাথটা হোক না সেটা কুয়েট আসছে বুয়েট আসছে হোয়াট এভার ইট ইজ, দেখো না হ্যান্ড ক্যালকুলেশন করে পারো কিনা। সমস্যা কি? আমি হচ্ছে ওই যে গুণগত রসায়ন ক্লাস নিচ্ছিলাম তোমাদের, হ্যাঁ, গুণগত রসায়ন নিলাম। গুণগত রসায়নে মানে দ্রাবক নিষ্কাশনের একটা পার্ট আছে না, শর্ট সিলেবাসের বাইরে ছিল, যেটা বেসিক্যালি আসলে
তারপরে গুণগত রসায়নের তুমি ল্যামডার ভ্যালু বের করো, এই যে আর এইচ এর মান দিয়ে যে কার্যক্রমগুলো করবা হ্যান ত্যান, এই ম্যাথগুলোর ভিতরে কি দশমিক রিলেটেড কার্যক্রম করতে হবে না? ওখানে তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনে আগ্রহী বা পটু বা দক্ষ না হও, হোয়াট ডু ইউ থিঙ্ক মাত্র 45 সেকেন্ডের ভিতরে কোনো অলৌকিক ক্ষমতা বলে কি তুমি পেরে যাবা? পারবা না। এটার জন্য প্রিসাইজ প্র্যাকটিস লাগবে, এটার জন্য বুঝে প্র্যাকটিস করা লাগবে, বুঝে প্র্যাকটিস করা লাগবে যে তুমি বুঝতেছো কিনা, প্র্যাকটিসটা যে করতেছো কি করতেছো এক্স্যাক্টলি বুঝতেছো কিনা। ওকে, এরপরে যদি আমি আসি এখানে তাহলে বলবো হচ্ছে ভাই টাইম ম্যানেজমেন্ট। এখানে বিফোর আর আফটার কেন বলা, এটা হচ্ছে প্লাসটা দেওয়া কি জানো, এটা হচ্ছে তুমি ধরো এক্সামে বসলা, ঢাবি এক্সামে বসা, এক্সাম বসা, এর আফটার মানে ওই যে তোমার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ওটার ভিতরে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে। আর বিফোর, বিফোর মানে এই যে তোমাকে আমি দেখাই দিলাম যে আগস্ট 25 থেকে তোমার নভেম্বর 25 পর্যন্তই হচ্ছে আদর্শ টাইম পড়াশোনার, এই সময়ের ভিতরে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে আমি অফলাইন এক্সাম দিচ্ছি কখন, অনলাইন এক্সাম দিচ্ছি কখন, রেকর্ডেড ক্লাসটা করবো কখন, নিজে পড়বো কখন, এই টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা এটা মাস্ট, তাছাড়া হবে না কখনো। আর বেসিক প্লাস প্র্যাকটিস, এটার জন্যই তুমি ভার্সিটি ইউনিটের সকল যে সিরিজটা, এই সিরিজটা একবার অর্ডার করবা, একবার তোমার কাছে সংগ্রহে নাও, আর কিচ্ছু লাগবে না, বুঝছো? তো ওইখানে বেসিকটা কই থেকে আসতেছে, এই যে থিওরি, থিওরি থেকে আসতেছে। ওকে, আর প্র্যাকটিস তুমি যেভাবে যেভাবে প্র্যাকটিস করতে পারো, যতটা বেশি প্র্যাকটিস করতে পারো, ওখানে এনাফ সংখ্যক কোয়েশ্চেন দেওয়া আছে। ইভেন দো ওখানকার সব শেষে তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে যে লিঙ্ক পাবা, এখানে দেখবা একটা ডেমো পিডিএফ দেখতে পাবা, রকমারি বা কিউএনএ যে কোনো ওয়েবসাইট থেকে দেখলেই ডেমো পিডিএফ, ডেমো পিডিএফে আমি যা যা বলতেছি তা তা যদি যে দেখো মেলে তারপরে অর্ডার করো, তার আগে না, লাগবে না তার আগে। যা যা বলতেছি তা যদি মেলে, ওই যে এক্স ফ্যাক্টরের কথা বললাম, টপিক অ্যানালাইসিস দিয়ে দেওয়া আছে বললাম, শেষের চ্যাপ্টারের শেষের দিকে যে দেখবা ওটার এক্সাম দেওয়া আছে, এক্সাম তুমি ওখানে চাইলে নিজেকে নিজে টেস্ট করতে পারো, স্টপ ওয়াচ টাইমার দিয়ে আর কি চেক করতে পারো। ওকে, এরপরে আসো ভাই টাইম লাইন থেকে ছিটকা না পড়া, এটা কইরো না, এটা কইরো না। মেক শিওর করো যে মানে মেক শিওর করতে হবে যে জিতবো আমি অবশ্যই। তুমি বলতে পারো যে ভাইয়া ধরেন 5,000 10,000 মানুষজন দেখলো, সবাই যদি এই চিন্তা করে জিতবো আমি অবশ্যই, সবাই কি জিতবে? না, সবাই জিতবে না, সবাই জিতবে না। কেন জিতবে না বলো তো? সবাই সেম নিয়ত নিয়ে চিন্তা করে না, সবাই সেম ভাবে জিনিসটাকে ভাবে না, বুঝছো? তুমি ভাবতেছো, তুমি চিন্তা করতেছো, আমি তোমাকেই বলতেছি তোমাকে জিততে হবে, তুমি কিউমুলেটিভলি পরিশ্রম করতেছো, তোমাকে জিততে হবে কারণ তোমার পেছনে ফেরার আর কোনো পথ নাই, তোমাকে আগাইতে হবে। এই রকম অদম্য উদ্যমটা ভিতরে থাকা লাগবে, শক্তিটা ভিতরে থাকা লাগবে, ইনশাল্লাহ পারবা, কেন হবে না, বুঝছো? সো ভর্তি প্রস্তুতির একেবারে শুরুতে কোন চ্যাপ্টার বা কোন অংশ, কন্টেন্ট ফ্লোটা কিভাবে সাজাবো, কিভাবে পড়া শুরু করবো, এক্স্যাক্ট আশা করি বুঝতে পারছো। পাস করার একটা নিয়ম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাবো, এটা তুমি দেখো, ঢাবির জন্য বিশেষ করে। এছাড়াও ঢাবি কর রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যেটা তোমার ভিতরে অ্যারাইজ হচ্ছে, কমেন্টে ড্রপ করো, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।